হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আজকে ব্লগটা চলো তোমাদের সঙ্গে দেখাতে আছি আর তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটা আমি প্রথমেই বলে থাকি, আজকে ব্লগটা খুব ভালো একটি ব্লগ বলতে পারো আমার কাছে। অবভিয়াসলি আজকে ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল। আই হোপ তোমাদের কাছেও স্পেশাল হবে। তো স্পেশাল কেন বলছি, অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখলেই তুমি বুঝতে পারবে যে আমার কাছে অনেক স্পেশাল বলতে পারো। তো এই যে কিছু রান্না বান্না করছি, আর রাত্রে আর সকালের জন্য দুটোই রান্না একসঙ্গে করে নিচ্ছি, কারণ যেহেতু রাত্রে বেরোনার আছে সেই জন্যে আমি একসঙ্গে দুটো কাজ করে নিচ্ছি। কারণ বাইরে এসে আর রান্না বান্না করতে আর ভালো লাগবে না সেই রাত্রেবেলায়। আর সবাই তো বাইরে খাবার খাবে না, তো হয়তো আমি বা আমার হাজব্যান্ড বা মেয়ে খেয়ে নিলাম বা বাড়ির জন্যে কিছু আনলাম, তো এরকমও হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়িতে বাইরে খাবার একটু কমই খেতে চাই। তো সেজন্যে আমি ভাবলাম যে তাহলে সকালে আর রাত্রে রান্নাগুলো করে তারপর সন্ধ্যের সময় বা রাত্রে বেরিয়ে যাব, তাহলে কোনো প্রবলেম হবে না। তো যেমন কথা তেমন আমার এই যে দেখতে পাচ্ছ জলদি সমস্ত আমি রান্না কমপ্লিট করে দিয়েছি। মাছ রান্না করেছি, বাঁধাকপি তরকারি করেছি। তো এই সমস্ত যেটা দিনের বেলায় যে মাছটা দেখলে সেটা মাছটা খেয়ে নেবে, আর রাত্রেবেলায় তো এই যে কালিজা ভুনাটা করব, সেই কালিজা ভুনাটা রাত্রে খাবে। কারণ রাত্রে যেহেতু মাছ খায় না সেই জন্যই কিন্তু এই কালিজা ভুনাটা রাত্রে খাওয়ার জন্যে তাই ভেজে রাখলাম। আর রান্না আজকে করব, আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ঝিমঝিমিয়ে, তো মামাম বায়না করেছে কিছুদিন ধরে যে বিরিয়ানি খাবো। তো সেজন্যে বললাম ঠিক আছে, আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ওয়েদারে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু মামামকে বললাম ঠিক আছে বিরিয়ানি করছে মেয়েটা, তো তখন ঠিক আছে আমি বিরিয়ানি বানিয়ে দেবো তোমাকে। তো মামাম তো বলছে আমি অনেক কিন্তু বিরিয়ানি খাবো, তো ভাবলাম ঠিক আছে। আর আমরাও আমাদের মনে হচ্ছিল একটু বিরিয়ানি হলে বেশ ভালো হয়, তো সেজন্য বিরিয়ানিও কিন্তু রান্না করেছি। আর চাল নিয়েছি প্রায় 1 কিলো মতন, আর মাংসও কিন্তু মানে 800-900 মতন কিন্তু মাংসটাও আছে, আর হাড্ডিওয়ালা সমেত কিন্তু বিফ মাংসটা আছে। আর এই যে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচকানো হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে যদি যায় তাহলে তারপর কিন্তু আলুগুলো ভাজার আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, যেটা তেল পেঁয়াজি বলে, সেই তেল পেঁয়াজিটা আগে করে নেওয়ার পর কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলে থাকি, যেটা ইদানিং আমার ব্লগে কিছু ব্লগ বা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তাদেরকে সমস্ত আমি অডিয়েন্স থেকে বলছি, যদি ভালো না লাগে ভাই বা আপু বা ভাইয়া, যারা আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা দেখো, কন্টিনিউ দেখো। আমার সত্যি তাদের জন্যে মন থেকে আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। বাট যাদের ভালো লাগে না তারা প্লিজ নেট খরচ করে বা সাবস্ক্রাইব করলাম 1 ঘন্টার জন্যে, দেন তারপর আনসাবস্ক্রাইব করে দিলাম, শুধু তাদের জন্যে আমি বলছি যদি করতে হয় তাহলে কি করলে নষ্ট হয়ে যাবে, ওরকম করো না। তো তাদের জন্যে বলবো যে যদি না ভালো লাগে প্রথমেই সাবস্ক্রাইব করা দরকার নেই, কোনো দরকার নেই। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি কথাই বলবো, সাবস্ক্রাইব করার পর কিন্তু আনসাবস্ক্রাইব করলে সত্যি মানুষ অনেকটা ভেঙে পড়ে, যেমন আমার ক্ষেত্রে হয়। সত্যি মনটা অনেক খুশি হয় যে না এ বুঝি আমার সাবস্ক্রাইব বেড়েছে, তাহলে অনেক ভালো লাগছে, মানে একটি ভালো লাগা কাজ করে। দেন তারপর কিছুক্ষণের পর যখন দেখি না আনসাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব কমে গেছে, তখন সত্যি
সত্যি যেরকম একটা গাছ যখন হুড় করে যখন বেরিয়ে যায়, ফুল ফল সব কিছু দেয়, তখন কত সুন্দর লাগে, তাই না? তখন তারপর যখন ঝড় বৃষ্টির মধ্যে যখন ফুল ফল পড়ে যায়, তখন কত দুঃখজনক লাগে। তো সেম কিন্তু এরকম মনে হয় মনের মধ্যে। একটি প্রাকৃতিক গাছ দিয়ে এক্সাম্পল আজকে তোমাদের কিছু অডিয়েন্স দেখে কিছু একটা গাছ দিয়েই বর্ণনা করে বোঝালাম, যেটা অডিয়েন্সরা করে সেটা বললাম। জানি না এটা কাদের সঙ্গে কার কার এরকম হয়ে থাকে। যাদেরকে আমি বলবো যে এরকম যাদের হয়ে থাকে সত্যি তাদেরকে তারাই বিশ্বাস করতে পারবে, তারাই বিলিভ করতে পারবে মনটা কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। আর আমরা একটু সামান্য কিছু কিছু জিনিস নিয়ে তোমাদের হয়তো 10 মিনিট 8 সেকেন্ডে বা কিছু ব্লগ দেখে নিলে তোমাদের কাছে ইজিলি হয়ে গেছে, বাট এই ব্লগটা আমাদের করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সংসার শুধু একটা দুটো কাজ নয়, অনেক কিছু কাজ করতে হয়। সেটা ক্যামেরা বাইরে করতে হয় বা ক্যামেরা ক্যাপচার করে করি, সব তো ক্যামেরা ক্যাপচার করে করা যায় না। তো সেজন্যই বললাম সমস্ত সব কিছু মিলে। তো আলুগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে, আর যে আলু সেদ্ধ করে যে জলটা, সেই জলটা না ফেলে আমি এই যে যখন ভাতটা করব তখন ভাতের মধ্যে দিয়ে দেব। দেন তারপর আর এর মধ্যে কিছু আমার বিরিয়ানিটা কীভাবে বানালাম সেটা তোমরা যদি কোনো ব্লগে দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশনে কমেন্টস করে বলবে। অবশ্যই ইজিলি বিফ বিরিয়ানি সিম্পলভাবে কীভাবে বানাতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, শেয়ার করব। আমার অবশ্যই অনেক আগে একটি আমি রেসিপি ছেড়েছিলাম বিরিয়ানি, আমার অনেক পুরাতন বলতে পারো। সেই রেসিপি ফলো করলে অবশ্যই এই বড় বড় রেস্তোরাঁ স্টাইলিশ বিরিয়ানি তোমরা কিন্তু টেস্ট পেয়ে যাবে। যদি ব্লগটা দেখতে চাও অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে, বা আমি আবারও তোমাদের সঙ্গে দেখাতে যদি ভালো লাগে অবশ্যই আমি দেখাবো। আর আমার অবশ্যই কিন্তু এর একটি ব্লগ দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। বাইরে বৃষ্টি আর এর মধ্যে গরম গরম বিরিয়ানি, সত্যি বলছি এত লোভনীয় লাগছে। আর এর মধ্যে মাম্মাম চলে এসছে স্নান করে, ড্রেস পরে, ফ্রেশ হয়ে, ক্রিম পাউডার সমস্ত সব কিছু মেখে দেন ডিম ছিলতে লেগেছে, কারণ ডিম সেদ্ধ না হলে তো বিরিয়ানি চলেই না। তো মাম্মাম বলছে আমি বিরিয়ানিটা মানে খাওয়ার সময় ডিমগুলো ছুলবো। দেন তার আগে মামামকে বললাম যে যেহেতু বিকাল হয়ে গেছে, মানে বিরিয়ানি খাওয়ার পর কিন্তু একটা লম্বা টেনে ঘুম দেওয়া হয়ে গেছিলো। দেন তারপর বিকালে কিছু ফ্রুটস দিয়েছে, সে বললাম ফ্রুটসটা খেয়ে নাও, তারপর তো সে সন্ধ্যের সময় বেড়ানোর আছে, তো সেজন্য আজকে দুধ দিইনি, আজকে ফ্রুটসই ছিল। তো সেজন্য মানে অ্যাকচুয়ালি ফ্রুটসও খেতে চেয়েছিলো, ফ্রিজে কিছু ফলও ছিল, তো বললাম আমি আজকে ফলই খাবো। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা, জামা কিছু চেঞ্জ করা হয়নি। তো একবারে আর চেঞ্জ করব না, যখন বেরোবো তখন একবারে চেঞ্জ করে তারপর কিন্তু মামামকে রেডি করে আমি নিজে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো। তো মামামকে আমি বললাম যে তুমি চটজলদি খেয়ে নাও। তো মামাম তো শুধুই বায়না করে মা আপনি খাইয়ে দিন, আপনি খাইয়ে দিন, আমার হাতে না খেলে নাকি ওনার পেট ভরে না, মামামের কথা। তো এরকম বাচ্চারা কার কার মায়ের হাতে খাওয়ার জন্যে বায়না করে বা পেট ভরে না এই কথাটা বলে থাকে, তো অবশ্যই কমেন্টস করে বলো, আমার শুনতে ভালো লাগবে। তো আমিও কিন্তু এক সময় আমার মায়ের কাছে নিজে হাতে খেতাম না, মানে আমার মায়াকে বলতাম যে আম্মা আপনি খাইয়ে দিন, তাহলে না আমার সত্যি পেট ভরবে। তো আমার মেয়েও সেম দেখছে, আমার মা স্কুলে যখন বলে, স্কুলে যখন থাকি না মাম্মা তখন অনেক কষ্ট হয়, তখন কখন মনে হয় কখন বাড়ি যেয়ে মায়ের হাতে খাবো। তো ওটাই বলছিল। তো আমি বললাম ঠিক আছে খাইয়ে দেবো, কিন্তু চটজলদি খেয়ে নিতে হবে, বেশি টাইম নিলে কিন্তু হবে না। তো বললো ঠিক আছে খেয়ে নেব। তো মামামকে আমি খাইয়ে তারপর কিন্তু ড্রেস পরিয়ে তারপর কিন্তু বেরিয়ে যাব। আর যখন বেরোবো ওর মধ্যে কিছু খাবারও আমি ক্যারি করে নেব, যেহেতু জানি যেখানে আচ্ছা আর সাসপেন্স রাখবো না। যেটা হচ্ছে যে জায়গাটা যাব বলছি সেটা হচ্ছে একটা মুভি দেখতে সিনেমা সন্ধ্যের সময় টিকিট কাটা হয়েছে। তো যেটা ধূমকেতু যে মুভিটা চলছে আমার এইখানে
কপিরাইট পড়ে যাবে বলে এখানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি, শুধু ভিডিওটা একটু করেছিলাম। আর সত্যি কথা বলতে মুভিটা আমার খুব একটি ভালো লাগেনি, কারণ মুভিটাতে ম্যাক্সিমাম তোমার অতীতে ভবিষ্যতে প্রায় মুভিটা 9 বছর পর, মানে অনেক লং টাইম হয়েছিল রিলিজ হয়েছে। কারণ এই মুভিটা খুব মানে দুর্দান্ত বলবো না, খুব খারাপও বলবো না, মানে মোটামুটি লেগেছে আমার এই মুভিটা। আর এই যে একটি চকলেট নিয়ে এসছে, সেই চকলেটটা মাম্মাম বলছে আমি খাবো। তো আমি বললাম যে মা এই চকলেটটা এখন খেতে হবে না, অনেক রাত হয়ে গেছে। তো সেই মাম্মাম বলছে না আমি খাবো। তো বললাম, আর এই চকলেটটার দাম নিয়েছে 100 টাকা। তো বাইরে আমি ফুচকা, তারপর মোমো কিন্তু খাওয়া হয়েছিল। তো সমস্ত সব কিছু পেট কিন্তু খেলাম মনে পড়ছে না। এই ব্লগটা